कम समয়ের মধ্যেই ত্রিপুরাতে রিজনাল অফিস হবে। দ্বিতীয়ত বর্ডার হাট, যেটা ত্রিপুরার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ কি বর্ডার হাটে বাংলাদেশ এবং ত্রিপুরার মানুষের মিলন কেন্দ্র, আর সেই মিলন কেন্দ্রের সঙ্গে সঙ্গে এই বর্ডার হাটগুলিতে আমরা লক্ষ্য করেছি যে ভারতীয় যে হাটগুলি রয়েছে তার মধ্যে বেচা কেনা বেশি হয় এবং যে ভারতীয় দোকানপাটগুলি আছে সেগুলো লাভান্বিত বেশি থাকে। আমাদের কাছে রেভিনিউ আসে, মানে ডলার আসে, বিদেশি মুদ্রা আসে, লাভদায়ক ব্যবস্থা। তো স্বাভাবিকভাবে কোনো রাজ্য সরকার সেটাই চাই, কোন লাভদায়ক ব্যবস্থা যদি থাকে সেটাকে কন্টিনিউশন। করোনার পর আমরা দেখেছি যে এই বর্ডার হাটগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, কিন্তু মেঘালয় বর্ডার হাট চালু হয়ে গেছে, বাংলাদেশ এনওসি দিয়ে দিয়েছে, কিন্তু ত্রিপুরার যে দুইটি বর্ডার হাট, যেটা সিপাহীজলাতে একটা, কমলাসাগরে আরেকটা সাউথে শ্রীনগরে, সেটা এখনও চালু করছে না বাংলাদেশ তরফ থেকে। আর তার সঙ্গে সঙ্গে ধর্মনগরের রাগনাতে, কমলপুরে, খোয়াইতে, বামুটিয়াতে, ওখানে আরও বর্ডার হাট প্রস্তাবিত, 3টি অন প্রসেস রয়েছে আর 2টি প্রস্তাবিত। তো সেগুলো তাড়াতাড়ি করার জন্য আমি হাউসে তুলেছি। আমি বিশ্বাস করি খুব কম সময়ে যেই চালু বর্ডার হাটগুলো 2টি রয়েছে সেগুলো খুব কম সময়ে চালু হবে, তাতে ত্রিপুরার মানুষ লাভান্বিত হবে। সাবরুমে যে মৈত্রী সেতু গত মার্চে দোনো প্রধানমন্ত্রী ভার্চুয়ালি চালু করেছেন, কিন্তু আইসিপি টেম্পোরারি চালু করা যায় ইন্ডিয়ান তরফ থেকে, সেটা ব্যবস্থা করা হয়েছে, কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনও সেটা রেসপন্ড পাওয়া যাচ্ছে না। তার জন্য আমি তুলেছি, কারণ এটা কমপ্লিট হয়ে গেলে, সাবরুম যে পোর্ট চালু হয়ে গেলে স্বাভাবিকভাবে শুধু ত্রিপুরা নয়, নর্থ ইস্টের রাজ্যগুলো বাণিজ্যিক যে ব্যবস্থা তাতে আমূল পরিবর্তন আসবে। তো সেটা যাতে কম সময়ের মধ্যে চালু হয় সেটাও আমি হাউসে তুলেছি। আর আমরা দেখেছি যে গোমতী নদীতে ড্রেজিং করে ও টেম্পোরারি জেটি নির্মাণ আমরা করেছি, ট্রায়াল হয়েছে এবং প্রমাণিত হয়েছে। ছোট বাড়ছে যখন সিমেন্ট আমরা এনেছি, তো আমরা দেখেছি যে প্রতি ব্যাগে 50 টাকা করে আমাদের লাভ হয়েছে, মানে কম পয়সা লাগে। তো সেটাও বাংলাদেশের তরফ যে গোমতীতে ড্রেজিং করা, সেটা ভারত সরকার বলেছিল যে আমরা নিজের পয়সা দিয়ে নিজের লোকদের ড্রেজিং করে দেবো, কিন্তু তৎকালীন সময় বাংলাদেশ বলেছে না, সেগুলো আমরা নিজেরাই করে দেব। কিন্তু আজ পর্যন্ত সেগুলোর মধ্যে কোনো কাজ করা হয়নি, সেটা আমি তুলেছি। আমি আশা করি রাজ্যসভাতে তোলার পর, আমি যেটা জানি, খবর আছে যে বাংলাদেশ এমবিসিতে সেই বিষয়ে তড়িঘড়ি শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে এই কাজগুলো চট্টগ্রাম বন্দর আর এদিকে ড্রেজিং, এগুলো কমপ্লিট হয়ে গেলে জলপথে যখন ত্রিপুরার রাস্তা খুলে যাবে, তো ত্রিপুরার কায়কল্প নিশ্চিত এক বড় মাত্রায় পরিবর্তন হবে, রোজগার হবে, ত্রিপুরার নজওয়ানরা নতুন একটা রাস্তা পাবে। যে যখন হাউসে বিভিন্ন বিষয় বিরোধী পক্ষের তরফ থেকে তোলা হচ্ছিল, SC STর বিষয়ে নানা মোদী সরকার এই করছে সেগুলো, তখন আমি উঠে দাঁড়িয়ে নর্থ ইস্টের বিষয়ে তুলেছি এবং যেটা বাস্তব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নর্থ ইস্টের জনজাতিদেরকে আর অনুসূচিত জনজাতি, এই দুইকেই সম্মানের সঙ্গে তার ডেভেলপমেন্ট, সেটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে অষ্টলক্ষ্মী হিসাবে করা হয়েছে। আজকে নর্থ ইস্টে 4টি মুখ্যমন্ত্রী ST আছে, ভারতীয় জনতা পার্টির কাছে, অন্য কোনো পার্টির কাছে নেই। সবচেয়ে ST SC মিনিস্টার
কর্পোরেটর, বিধায়ক, এমপি ভারতবর্ষের মধ্যে কোনো পার্টির কাছে আছে, ভারতীয় জনতা পার্টির কাছে আছে। এনইসির যে ফান্ড অ্যালোকেশন 60% যে ফান্ড অ্যালোকেটেড হয় স্টেট ওয়াইজ, 12% আমরা ত্রিপুরাতে পাই, কিন্তু সেটা ঠিকভাবে অ্যালোকেশন হচ্ছে কিনা সেই বিষয়ে আমি তুলেছি। তো আমি আশা করি যে আমাদের 12% যেটা রয়েছে সেটা কমপ্লিট আমাদেরকে দেবে, মন্ত্রীজি আশ্বাস করেছেন, এবং এছাড়া আরও ফান্ড ত্রিপুরাকে দেওয়ার জন্য উনি আশ্বস্ত করেছেন। কৈলাসহর এয়ারপোর্ট অনেক দিনের আমাদের ডিমান্ড, আর কৈলাসহর এয়ারপোর্টের বিষয়ে আমি বিস্তারিত তুলেছি সাপ্লিমেন্টারি কোশ্চেনে, এবং আমি আনস্টার্ড কোশ্চেনও রয়েছে, আপনাদের কাছে কপি দেওয়া হয়েছে। মন্ত্রীজি আশ্বস্ত করেছেন যে কম সময়ের মধ্যে কৈলাসহর এয়ারপোর্টের জমিনের যে বিষয়টা সেটাকে সমাধান করে তারপরে যেটা টেন্ডার হোক আর যে এস্টিমেট বাজেট সেই দিকে যাবে। তো সেটা ত্রিপুরার জন্য একটা নতুন দিক নিয়ে আসবে। আমরা নতুন এয়ারপোর্ট যে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক নতুন এয়ারপোর্ট আমরা আগরতলাতে পেয়েছি, আমরা সবাই অনুভব করি যে এয়ারপোর্টটা হওয়াতে ত্রিপুরার যে এক স্ট্রেচার, এক সম্মান, এক যে ত্রিপুরার মানুষের যেটা বলে এক সুন্দর ভবিষ্যৎ দিকে যাচ্ছে, এয়ারপোর্টে নামলেই তখন মানুষের মধ্যে ফিলিং হয় যে এটা, অনেকে এসে বলে এটা কি ত্রিপুরাতে এসে পৌঁছে গেছি না ব্যাঙ্গালোরে পৌঁছে গেছি বা মুম্বাইতে। এই যে ব্যাঙ্গালোর, মুম্বাই যে মেট্রো সিটি ছিল সেখানেই এই ধরনের এয়ারপোর্ট হতে পারে, নর্থ ইস্টে ছোটো স্টেটে হতে পারে না, সেই ধারণা নরেন্দ্র মোদী পাল্টিয়ে দিয়েছেন। এবং তার সঙ্গে সঙ্গে এত ছোট স্টেট হওয়ার পরেও কৈলাসহরের জন্য অ্যাগ্রি হয়ে গেছে আবার এয়ারপোর্ট করবে অতটাই খরচা করে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আর সিভিল এভিয়েশন মিনিস্টারকে ধন্যবাদ জানাই। 2 নম্বরে আমার প্রাইভেট রেজলিউশন ছিল, 1 নম্বরে অন্য একটা ছিল, সেটাকে অ্যাভয়েড করে 2 নম্বরটাকে নিয়ে ওর আগরের উপর আলোচনা করার জন্য হাউসকে 2.5 ঘন্টা দেওয়া, এর চাইতে বড় সম্মান, এর চাইতে বড় অগাধ আর ত্রিপুরার মানুষের হতে পারে না। এই সুযোগ ত্রিপুরা কোনোদিনে পায়নি। ওর আগর বোর্ডের জন্য যেটা আমি তুলেছি, আর সেটা ত্রিপুরাকে 2 থেকে 3 হাজার কোটি টাকার ইকোনমি দেবে, মিনিমাম তৈরি আছে। আর আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি আপনাদের বলতে, আমার গুজরাতে 2-1 জন বিজনেসম্যান এমপি আছেন, ওরা তো আমার পেছনে আসার জন্য প্রস্তুত। আমি বলেছি আমি যাই, তারপর আপনারা আসুন, কারণ ওনারা আগরের উপরে বিজনেস করতে চায়। যখন দেখে যে হয় ভাই আগরের 1 লিটার তেল 80 লাখ টাকা বিক্রি হয়, আর কৃত্রিমভাবে যেটা ইনজেক্ট করা হয় সেটা 20 থেকে 30 লাখ টাকা লিটার বিক্রি হয়। আমি তোলার সময় বলেছিলাম এই হাউসে হয়তো অনেকে জানেন না, বাস্তবে জানতেন না। তো আজকে ত্রিপুরার নাম এক সুন্দর জায়গা নরেন্দ্র মোদী পৌঁছে দিয়েছেন। এতটা সময় দেওয়া একটা ছোট্ট রাজ্যকে, আমি পার্লামেন্টের মিনিস্টারকেও ধন্যবাদ জানাই, ও চেয়ারম্যানকেও ধন্যবাদ জানাই, আর পীয়ূষ গোয়েলজিকেও ধন্যবাদ জানাই। একলব্য বিদ্যালয় বিষয়ে সাপ্লিমেন্টারি আমি তুলেছি যে সময়ের মধ্যে যাতে একলব্য বিদ্যালয়গুলি বড় মাত্রা, আগে 4টে ছিল, এখন 18টা 20টাও চলছে, সেগুলো যাতে সময়ের মধ্যে শেষ হয়। ওর ফলো আপ করছে কিনা মন্ত্রীজি আশ্বস্ত করেছেন যে রেগুলেটর আছে, সময়ের মধ্যে হবে, ও তাতে আমার এসটি ভাই বোনদের বড় মাত্রায় লাভান্বিত হবেন। সৈনিক স্কুল, মাননীয় প্রধানমন্ত্রীজি দেশে 100 নতুন সৈনিক স্কুল চাইছেন। ত্রিপুরা বর্ডার স্টেট, 80% বাংলাদেশের সঙ্গে বর্ডার আমাদের। স্বাভাবিকভাবে এনসিসি ক্যাডার ও সৈনিক স্কুল হলে ত্রিপুরার নজওয়ানরা এবং ত্রিপুরার মানুষের লাভ হবে, কারণ সৈনিক স্কুলের মধ্যে এক দেশাত্মবোধক মানসিকতা তৈরি হয়, এক ডিসিপ্লিনড ব্যক্তিত্ব তৈরি হয়, আর এডুকেশন তো সেটা আছেই। তো স্বাভাবিকভাবে আসাম রাইফেলের যে উদয়পুর এবং তেলিয়ামুড়াতে ওদের কাছে ল্যান্ড রয়েছে, তত একটা তাদের কাছে সেখানে আসাম রাইফেলের জওয়ানরা থাকেন তেমন কোনো নামকোয়াস্তা আছে। আমি বলেছি যে আসাম রাইফেল প্রথম এগ্রি হয়েছে, তারপরে ডিসএগ্রি করেছে। তো উদয়পুর বা
তেলিয়ামুড়াতে আসাম রাইফেল জায়গা দিয়ে দিক। রাজ্য সরকার আমরা মার্চ বাজেটে রেখেছি 120 কোটি টাকা কাছাকাছি খরচা হয়, রাজ্য সরকারকে দিতে হয়। আমাদের কাছে টাকা রয়েছে, আমরা সেই টাকা খরচা করে সঙ্গীত স্কুল করব এবং সেই দিশাতে আমি রাজ্যসভাকে তুলেছি। আমি আশা করি সেগুলি আসবে।